গ্যাস বিদ্যুৎ সুবিধার পরও ফাঁকা নরসিংদী বিসিক শিল্পনগরী। আওয়ামী সরকারের মদতপুষ্টরা প্লট পাওয়ায় বঞ্চিত প্রকৃত উদ্যোক্তা, গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। রমজান ও গরমে লেবুর চাহিদা বেড়েছে কয়েক গুণ। মানিকগঞ্জের বাগানগুলোতে পাইকারদের ভিড়, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যে চড়া বাজার। এবং মুন্সিগঞ্জের সিপাহীপাড়ায় ঘরে ঘরে গার্মেন্টস কারখানা, তৈরি পোশাক যাচ্ছে রাজধানীর বহু বিপণী বিতানে। ঈদ ঘিরে নারায়ণগঞ্জের দেওভোগ পাইকারি মার্কেটে জমজমাট কেনাবেচা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। গ্যাস বিদ্যুৎ সুবিধার পরও ফাঁকা পড়ে আছে নরসিংদী বিসিক শিল্পনগরী। নানা অব্যবস্থাপনায় গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। যদিও 90 কোটি টাকা ব্যয়ে করা হয়েছে সম্প্রসারণ। ব্যবসায়ীদের অভিযোগ, বিগত সরকারের মদতপুষ্টরা পেয়েছেন প্লট বরাদ্দ, এতে প্রকৃত উদ্যোক্তারা বঞ্চিত হওয়ায় শিল্প কারখানা গড়ে উঠছে না। মাহমুদুল হাসান মাহফুজের ছবিতে আশিকুর রহমান পিয়ালের পাঠানো রিপোর্ট। 1986 সালে নরসিংদীর শিবপুরে গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। 2015 সালে 88 কোটি 40 লাখ টাকা ব্যয়ে শুরু হয় সম্প্রসারণ। 2023 সালের অক্টোবরে কাজ শেষ হলেও গড়ে ওঠেনি তেমন কোনো শিল্প কারখানা। ব্যবসায়ীরা বলছেন, গ্যাস বিদ্যুৎ থাকলেও প্রকৃত উদ্যোক্তারা প্লট না পাওয়ায় এমন পরিস্থিতি। বিগত সময়ে যারা সরকারের দায়িত্বে ছিলেন এবং তারা প্রভাব বিস্তার করে আমাদের জানা মতে বেশ কিছু প্লট তারা নিজেদের লোকদেরকে দিয়ে বরাদ্দ নিয়েছেন, যেগুলা নীতিগতভাবে অনৈতিক বলে আমরা মনে করি। গ্যাস বিদ্যুৎ এইগুলির সমস্ত পরিবেশ তৈরি করতে একটু সময় লেগে গেছে। আর ব্যবসায়ী নেতারা বলছেন, আগের সরকারের ভুল নীতির ফলে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। বিগত সরকারের ভুল নীতি এবং ভ্রান্ত নীতির কারণে আসলে এখানে কিছু অব্যবসায়ীদেরকে আসলে প্লট দেওয়া হয়েছে। সেই বাস্তবতায় এখন কিন্তু এই প্রজেক্টটি মুখ থুবড়ে পড়েছে। ছোট্ট করে একটা ইন্ডাস্ট্রি করতে তার বিনিয়োগ করতে হয় 10 কোটি টাকা, তার মিনিমাম 1 লক্ষ স্কোয়ার ফিট দরকার, 50,000 স্কোয়ার ফিট দরকার। এখানে দেখলাম এই শিল্পটা আসলে 30 একর জমি হওয়াতে 6,000 স্কোয়ার ফিটের প্লট করছে। সম্প্রসারিত অংশের 1.5 শতাধিক প্লটের বরাদ্দ কিভাবে দেওয়া হলো, এমন প্রশ্নের জবাব 15 দিনেও মেলেনি বিসিক কর্মকর্তার কাছে। যেহেতু কোনো টেন্ডার না, যে পাবলিক থাকার কথা, যে কারা কারা পাইলেও মানুষ জানবে। হ্যাঁ, এটা পাবলিক করার কথা। ফাইলগুলো না, আপনাদের ওয়েবসাইট দেখলাম কোনো আপডেট নাই, কোনো তথ্য নাই। না, ওয়েবসাইটে তো আমাদের ওয়েবসাইট না, এটা তো প্লটের বিষয় হলো একটা ইন্ডিভিজুয়াল প্লট পাইছে, সেটাকে আমরা পাবলিকলি বলতে পারি। যারা এখনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেনি তাদের নোটিশ দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। কেন তারা বরাদ্দ পাওয়ার পরেও প্লটগুলো কাজে লাগাচ্ছে না, তো সেই চিঠিগুলো আমরা 3টা চিঠি দিব। তার পরবর্তীতে তাদেরকে একটা শোকজ দেওয়া হবে। শোকজ দেওয়া হলে তারা একটা উত্তর দিবে। উত্তর যদি সন্তোষজনক না হয়, সেক্ষেত্রে নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। নতুন পুরনো মিলিয়ে বিসিকের 263টি প্লটের যথাযথ ব্যবস্থাপনা হলে লাখো মানুষের কর্মসংস্থানের আশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, নরসিংদী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল ও মাদারীপুরে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। তার সঙ্গে আলোচনায় থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা। সরাসরি শুরুতেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, মুন্সিগঞ্জের 6টি উপজেলায় কিন্তু একের পর এক যে এই অটোরিকশা, ব্যাটারি চালিত অটো বা মিশুক, এই চালকদেরকে অপহরণ করে যে মিশুক নিয়ে যাওয়া বা অটোরিকশা নিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেড়েছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু এই অটোরিকশা ছিনতাই করবার জন্য চালককে হত্যা করার ঘটনা ঘটছে এবং পরবর্তীতে কিন্তু তাদের লাশ উদ্ধারের ঘটনা, যেটি দেশে সবচেয়ে বেশি আলোচিত গেল 17 ফেব্রুয়ারিতে যেটি ঘটেছে, যে এখানে এই একটা স্কুল ছাত্র যে স্কুলের কাছের পাশাপাশি কিন্তু এই মিশুক চালাতো, তার মিশুক ছিনতাই করবার জন্য কিন্তু তাকে হত্যা করা হয় এবং হত্যার 24 দিন পরে তার লাশ উদ্ধার করা হয়। এরকম ঘটনা যেটি 13 ফেব্রুয়ারিতে তার লাশ উদ্ধার হয়েছে। এরপরে আরেকটি ঘটনা ঘটেছে 4 মার্চ, যেটি শ্রীনগর উপজেলার 16 ঘরে, সেখানে কিন্তু অটো ছিনতাইকারী সন্দেহে মাইক্রোবাস আরোহী সহ 3 জনকে গণপিটুনি দেওয়া হয়। আর এই যে ঘটনাগুলো ঘটছে, যেটি এর আগে 16 নভেম্বর 2024 সালে নিমতলা এলাকায় যে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়, সেটিও কিন্তু এই হত্যাকাণ্ডের পরে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। আর যেটি গেল বছরের 28শে জুলাই ঘটেছিল
টঙ্গিবাড়িতে, সেটি হচ্ছে যে সেখানে কিন্তু ছিনতাইয়ের চেষ্টাকালে যে দুজনকে গণধোলাইয়ের ঘটনা ঘটে। আর 18 জুলাই যে চর কিশোরগঞ্জ এলাকায় সেখানে হাত পা এবং মুখ বাঁধা অবস্থায় কিন্তু অটো চালকের মরদেহ উদ্ধার করা হয়। এমন লোমহর্ষক ঘটনা একের পর ঘটলেও কিন্তু সেই চক্রকে সেভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ যেটি বলছে যে তাদের গ্রেপ্তারের চেষ্টা তারা করছেন, কিন্তু সর্বশেষ যেই 13 ফেব্রুয়ারি লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে রোমান ব্যাপারীর, সেখানে কিন্তু তার যে হত্যাকাণ্ডর ঘটনায় অনেকেই গ্রেপ্তার করা হয়েছিল এবং আগেই কিন্তু তার অটোরিকশা উদ্ধার হয়েছিল। সেই গ্রেপ্তারকৃত চক্রের মাধ্যমে কিন্তু পুলিশ অনেক কিছু ক্লু বের করবার চেষ্টা করছে। তো এই ছিল মুন্সিগঞ্জে অটোরিকশা চুরির কারণে বা ছিনতাইয়ের কারণে যে চালক হত্যার ঘটনা ঘটছে তার সবশেষ। আমরা চলে যাব মাদারীপুরে, সেখানে আছেন সহকর্মী অভিজিৎ। মাদারীপুরে এলাকা ভিত্তিক গড়ে উঠেছে ছিনতাইকারী চক্র। এই ছিনতাইকারী চক্র মূলত প্রথমে চেতনানাশক খাইয়ে অটো ভ্যান গুলো ছিনতাই করে, যদি কেউ বাধা দেয় তাকে কুপিয়ে হত্যা করা হয়। আমরা দেখেছি গত জানুয়ারি মাসে 2টি এবং গত 1 বছরের পরিসংখ্যানে 3টি হত্যাকাণ্ড ঘটেছে জেলায়। তো এই বিষয়ে আমরা জানবো আসলে এই হত্যার কারণ এবং এই আসামি ধরার ব্যাপারে আমরা জানবো। আমাদের সাথে রয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, তার কাছে জানবো এই যে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে এলাকা ভিত্তিক কিছু অপরাধী রয়েছে যারা মাদকের টাকা সংগ্রহ করতে এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে। তো এই ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন আইনিভাবে? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই ধরনের যে কোনো অপরাধের বিষয়ে আমাদের তৎপরতা রয়েছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আমরা আমাদের যে বিট অফিসার রয়েছেন তারা যে এসব এলাকায় যে এই ধরনের ভ্যান বা অটোরিকশার স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডগুলোতে আমরা যারা এই ধরনের চালক তাদেরকে আমরা সচেতন করছি। আপনি জানেন যে এই যে যানবাহনগুলো এগুলো আনস্ট্রাকচার্ড আর কি, আপনি রেজিস্টার্ড না, সুতরাং এনাদেরকে আমরা ওই এলাকা ভিত্তিক ভাবে সচেতন করার উপরে জোর দিচ্ছি এবং এ ধরনের যে অপরাধ ঘটছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সেই শাস্তি নিশ্চিত করাটাও আমরা গুরুত্ব দিচ্ছি। আচ্ছা, আমরা চালকদের সাথে কথা বলছিলাম। চালকরা যেমনটা বলছে যে বর্তমানে শহর এবং শহরের বাইরে পুলিশের টহলটি কমে যাওয়ার কারণে এই অপরাধগুলো বাড়ছে। আসলে আপনাদের পুলিশের টহল বাড়ানোর ব্যাপারে আপনারা কি কার্যক্রম নিচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আমরা পুলিশি টহল আসলে কমে যায়নি। এখানে আপনারা জানেন যে আমাদের সারা দেশেই একটি বিশেষ অভিযান চলছে। অভিযানের কার্যক্রমের সাথে সাথে আমরা বিভিন্ন চেকপোস্ট পয়েন্ট কাজ করছি এবং এছাড়াও আমাদের কাজের পরিধি কিন্তু সাম্প্রতিক সময়ে বেড়েছে। যে বিষয়গুলো আমরা খেয়াল করেছি এই ভ্যান বা অটোরিকশার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে চালকরা অল্প টাকার মানে লোভে পড়ে দেখা যাচ্ছে এমন কোনো জায়গায় চলে যায় যেখানে সচরাচর কোনো মানুষ থাকে না। ওই সময় এলাকায় তো আসলে টহলটা আমার কম থাকে। বাজার ভিত্তিক বা যে সমস্ত এলাকায় মানুষের বসতি রয়েছে সেখানে যাতে সম্প্রতি সংক্রান্ত অপরাধ যাতে না ঘটে সেই বিষয়ে আমাদের তৎপরতা বেশি থাকে। তো আমরা ওনাদেরকে সচেতন করছি যে রাত্রিবেলায় বিশেষ করে কোনো ধরনের দূরবর্তী জায়গায়, যে সমস্ত জায়গায় কোনো মানুষের আনাগোনা নেই, সেই সমস্ত জায়গায় যাতে ওনারা তাদের যানবাহন নিয়ে না যান। আচ্ছা, আরেকটি বিষয় যে আমরা দেখলাম যে আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে মাদকের টাকা সংগ্রহ করার জন্য একটি চক্র এলাকা ভিত্তিক গড়ে উঠেছে। আসলে এই চক্রের তালিকা আপনারা করছেন কিনা এবং তাদেরকে আইনের আওতায় আনার ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? এই অভিযানগুলো আমাদের কিন্তু চলমান আছে। বিশেষ করে যে মাদকের বিষয়টি, মাদক নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সংস্থাগুলো রয়েছে সবাই কিন্তু কাজ করছেন। এর বাইরে আমরা যারা বর্তমান সময়ে মাদকের সাথে সম্পৃক্ত হচ্ছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান চলমান রেখেছি। এ বিষয়ে আমাদের বিশেষ অভিযানও কিন্তু চলেছে। এছাড়া আমরা শুধুমাত্র মাদক না, আমরা দেখেছি কিছু অনলাইন গেমিং প্ল্যাটফর্মে টাকা জোগাড় করার জন্যও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে তথ্য আছে। আমরা সেগুলো নিয়েও কাজ করছি। এছাড়া আপনি জানেন যে এলাকায় বিভিন্ন ধরনের চার যে দোকান রয়েছে বা বিভিন্ন আড্ডার স্থল রয়েছে, সেই সমস্ত জায়গায়ও কিন্তু আমাদের অভিযান পরিচালনা করা হয়েছে যাতে এই ধরনের অপরাধীরা ওখানে সংঘবদ্ধ হয়ে কোনো অপরাধ না ঘটাতে পারে। ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা। তিনি যেমনটি জানিয়েছেন যে এই ছিনতাইকারী চক্র এবং যারা এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের প্রত্যেককে আইনে আওতায় আনার ব্যাপারে তারা তৎপর রয়েছেন এবং তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুরে যে ব্যাটারি চালিত অটো ভ্যান ছিনতাই এবং পাশাপাশি যে হত্যাকাণ্ডের ঘটনার সবশেষ তথ্য। অটো ভ্যান ছিনতাইয়ের ঘটনা জানতে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম মাদারীপুরে, তার আগে যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। বিভাগীয় সময় আরও থাকছে।
কিশোরগঞ্জের হাওরবাসীর সঙ্গে সারা দেশে যাতায়াতের নতুন সম্ভাবনা। 146 কোটি টাকা ব্যয়ে ঘোড়াউত্রা নদীতে নির্মাণ হচ্ছে পাকা সেতু, শেষ 30 ভাগ কাজ। রমজান ও গরমে লেবুর চাহিদা বেড়েছে কয়েক গুণ, দামও চড়া। এ কারণে মানিকগঞ্জের লেবু বাগানগুলোতে পাইকারদের ব্যাপক আনাগোনা। তবে চলতি মৌসুমে বৃষ্টি কম হওয়ায় ফলন কম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে লেবুর দাম বৃদ্ধি পেয়েছে দাবি কৃষকদের। রমজান আলীর তোলা ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্যে রিপোর্ট। এলাচ, কাগজি ও কলম্বো জাতের লেবুর বাগান রয়েছে মানিকগঞ্জে। রমজান ও গরমে লেবুর চাহিদা থাকায় অপরিপক্ক লেবুও গাছ থেকে নামাচ্ছেন অনেকে। কৃষকের বাগান থেকে শুরু করে লেবু কয়েকটি হাত ঘুরে যাচ্ছে ভোক্তাদের কাছে। এতে দাম বেশি হওয়ায় বিপাকে ক্রেতা। তবে কৃষকের পকেটেও তেমন একটা যাচ্ছে না অতিরিক্ত লাভের টাকা। লাভ বেশি হইতেছে না, দাম বেশি, লাভ হইতেছে না। মধ্যস্বত্বভোগী যারা আছে পরিয়া ব্যাপারী, এরা মূলত মাঝখান থেকে আপনার লেবুর দামটা বৃদ্ধি করে এটা গ্রাহক পর্যায়ে নিয়ে যেতেছে। ফলন এবার কম, গতবার যে ধরাধর ছিল এবারও সেই তুলনায় আমরা টাকা পয়সা পাই না। পরিশ্রম মনে করেন হাতে কাটা বিন্ধে, পায়ে কাটা বিন্ধে, আমার কষ্ট হয় বাই করতে, বাগানে মাজা খাড়া করা পারি না, আমুদা বাই করুন লাগে। চলতি মৌসুমে বৃষ্টি কম হওয়ায় লেবুর ফলন কম হয়েছে। তার মধ্যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য তো আছেই। এ কারণে লেবুর দাম চড়া। তবে চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে চেষ্টা করা হচ্ছে জানায় কৃষি বিভাগ। আগামী 2-3 সপ্তাহের ভিতরে আরো বেশ কিছু লেবু বাজারে আসতে পারে। আমরা তাদেরকে সার্বক্ষণিক পাশে থেকে সহযোগিতা দিয়ে আসছি এবং এর জন্য যে সমস্ত প্রয়োজনীয় উপকরণ এইগুলো যেন তারা সহজলভ্য এবং সুলভে পেতে পারে, এর লক্ষ্যে কৃষি বিভাগ তাদের সাথে থেকে কাজ করে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 3টি উপজেলায় 200 হেক্টর জমিতে লেবুর চাষ হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। পাশের এলাকায় এখন ঘরে ঘরে ছোট ছোট গার্মেন্টস কারখানা। রাজধানীর বহু বিপণী বিতানের নান্দনিক পোশাক তৈরি হয় এখানেই। অভ্যুত্থানের ধাক্কা সামলে এবারের ঈদে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এখানকার ক্ষুদে শিল্পপতিরা। লক্ষ্যমাত্রা 300 কোটি টাকার পোশাক বিক্রির। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। একটি বাড়ি যেন একটি ছোট্ট গার্মেন্টস কারখানা। আধুনিক মেশিন ব্যবহার করে ঘরেই তৈরি হচ্ছে রং বেরঙের নান্দনিক সব পোশাক। মুন্সিগঞ্জের সিপাহীপাড়া ও আশপাশের কয়েক গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে এই শিল্প। বাইরে থেকে বোঝার উপায় নেই ঘরের ভেতরে এত কর্মযোগ্য। কোটি টাকার এসব পোশাকই সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকার নামকরা সব বিপণী বিতানগুলোতে। ঈদকে সামনে রেখে চন্ডী, টিস্যু, কিরণমালা, পাখি, নাইরা সহ নানা নাম ও ডিজাইনের পোশাক তৈরি হচ্ছে। চলছে বিরামহীন কাজ। জুলাই আগস্টের অভ্যুত্থানের ধাক্কা সামলে এবারের ঈদে ঘুরে দাঁড়ানোর চেষ্টা তাদের। সিজনের মধ্যে থেকে সকাল 8টা থেকে রাত্রে 3টা ধরে 3:30 ধরে কাজ করি। বিভিন্ন ধরনের ডিজাইনের মাল আমাদের এখানে করা। বিদেশি মানের মতন আমাদের এখানে তৈরি হয়, হইতেছে, ফিনিশিং ভালো হচ্ছে। তারপরে আমাদের সবকিছু এখানে উন্নত আছে, ঢাকা সেল দেওয়া হইতেছে। যত ভালো হইব ততই ভালো দাম পাওয়া যাবে। গার্মেন্টস সংশ্লিষ্টরা বলছেন সাপ্তাহিক কাপড়ের হাটের ব্যবস্থা করলে তাদের বিক্রির চ্যালেঞ্জ কমে যেত। এই শিল্পের বিকাশে স্থানীয় বিসিককে এগিয়ে আসার আহ্বান তাদের। তো এখানে যে আমরা হাট বসাবো, এই হাটের মধ্যে তো কোনো লোকজন এত দূরে আসতে চায় না, গাড়ি ঘোড়ার যানজট অনেক সমস্যা, এই জন্য এখানে আসতে চায় না। তারা যদি আবেদন করে, যোগাযোগ করে, আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে সাপ্তাহিক তাদেরকে তাদের পণ্যগুলো ডিসপ্লে করার একটা ব্যবস্থা করতে পারি কিনা আমরা ভেবে দেখতে পারি। ঈদকে ঘিরে এই এলাকার কারখানাগুলোতে এবার প্রায় 300 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করেছে। ভোর থেকে গভীর রাত অবধি এখানকার 2 সহস্রাধিক মিনি গার্মেন্টসে 15,000-এরও বেশি শ্রমিক ব্যস্ত সময় পার করছেন। মুন্সিগঞ্জের তেলির বিল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাইকারি রেডিমেড পোশাক মার্কেট। পোশাক প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, এই বছর ভারতের কোনো পণ্য আমদানি না হওয়ায় ক্রেতাদের কাছে দেশের তৈরি পোশাকের চাহিদা অনেক বেড়েছে। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ঈদকে সামনে রেখে খুচরা ক্রেতা আর পাইকারদের ব্যাপক আনাগোনা। জমজমাট বেচাকেনা নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার রেডিমেড পোশাকের পাইকারি বাজারে। দোকানগুলোতে ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, টুপি, শার্ট ও মেয়েদের সালোয়ার কামিজ, 3 পিস, লেহেঙ্গা সহ সব বয়সী শিশুদের উপযোগী আধুনিক মানের তৈরি পোশাক পাইকারি মূল্যে বিক্রি হয়। 150 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত পোশাক বিক্রি হচ্ছে এই মার্কেটে।
গুণগত মান ও দামে সাশ্রয় হওয়ায় এখানকার তৈরি পোশাক রাজধানীর সদরঘাট, বঙ্গবাজার, চাঁদনী চক, গাউসিয়া ও নিউ মার্কেট সহ বিভিন্ন শপিং মলে সরবরাহ হচ্ছে। পাশাপাশি দেশের প্রায় প্রতিটি জেলা থেকেই পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে পণ্য ক্রয় করেন। ঢাকার থেকে নারায়ণগঞ্জের মালের কালেকশনটা বেশি ভালো মনে হচ্ছে, রেটও ঢাকার থেকে কিছুটা কম আছে। যেটি পড়তাছে এটাই কিনতে আছে। এসি কটন তো সারা বছরই চলে, ওই হিসাব করে এবারও চলছে। এবছর ভারত থেকে কোনো পণ্য আমদানি না হওয়ায় দেশের তৈরি পোশাকের চাহিদা আগের তুলনায় বেড়েছে বলে জানান মার্কেট মালিক সমিতির নেতা। বাংলাদেশ এখন ভারতের উপর নির্ভরশীল না, ভারতের এই রেডিমেড জামা কাপড় এখন আর আনে না। মার্কেটে 5 শতাধিক দোকান ও সহস্রাধিক কারখানায় প্রায় 6000 শ্রমিক কর্মচারী কাজ করেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে ঘোড়াউত্রা নদীতে নির্মাণ করা হচ্ছে জেলার সবচেয়ে দীর্ঘ পাকা সেতু। এরই মধ্যে শেষ হয়েছে 30 ভাগ কাজ। এলাকাবাসী বলছেন সেতুর কাজ শেষ হলে জেলা শহর হয়ে হাওরবাসী সারা দেশে সহজে যাতায়াত করতে পারবেন। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাওরের মাঝে চলছে নির্মাণযোগ্য পাকা অবকাঠামো নির্মাণে ব্যস্ত শ্রমিকরা। কিশোরগঞ্জের হাওর অঞ্চল মিঠামইন উপজেলার শান্তিপুর ও গোপদিঘি এলাকার মাঝে ঘোড়াউত্রা নদীতে নির্মাণ করা হচ্ছে 1.2 কিলোমিটার দীর্ঘ সেতু। জেলার সবচেয়ে বড় এই সেতু হাওরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। এলাকাবাসী বলছেন স্থানীয়দের নৌকায় নদী পার হয়ে জেলা সদরে যেতে হতো। সেতুটি নির্মাণ করা হলে হাওরের সড়ক যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হবে। নৌকা দিয়ে আমরা গরু বাছুর নিয়ে নদী সাঁতরায় যাইতাম, দেখা গেল আপনার বৃষ্টি হলে আমরা এই গাড়ি টাড়ি দিয়ে একদম যাতায়াত ব্যবস্থা সহজ হয়ে যাবে। স্বপ্ন ছিল ব্রিজ হইবার, এই স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করছে। আগে এই নৌকাটা পার হয়ে গেছি, আইসি আবার মাঝে মাঝে ডুববাম, এই হাত উঠছি। এলজিডি বলছে 174টি পাইল নির্মাণ সহ সেতুর 30 ভাগ কাজ শেষ হয়েছে। পাইল ক্যাপের কাজ চলছে, কলামের কাজ চলছে, এছাড়া আমাদের আনুষঙ্গিক যে কাজগুলো এগুলো চলমান রয়েছে। সেতুর যে মূল পিলার পেয়ারের কাজ কাস্টিং সমাপ্ত হয়ে গেছে এবং সেতুটি এখন বর্তমানে দৃশ্যমান, কাজ পুরোদম এগিয়ে চলছে। এভাবে এগিয়ে যেতে থাকলে দেশের মধ্যে আমরা কাজটা শেষ করতে পারবো। এলজিডির তথ্য মতে সেতুটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 146 কোটি টাকা। চলতি বছরের 16 নভেম্বর প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বিভাগীয় সময় আরেকবার। ফরিদপুরে বাম্পার ফলন হয়েছে পেঁয়াজ বীজের। ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। চলতি মৌসুমে অন্তত 500 কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। সিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দূর থেকে দেখে মনে হয় সাদা ফুলের গালিচা, কাছে এলে চোখে পড়ে হাজার হাজার পেঁয়াজ ফুল। দেশে পেঁয়াজ উৎপাদনের দ্বিতীয় শীর্ষ জেলা ফরিদপুর। এখানে সবচেয়ে বেশি উৎপাদন হয় পেঁয়াজের বীজ। চলতি মৌসুমে 1854 হেক্টর জমিতে 960 মেট্রিক টনের বেশি বীজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আবহাওয়া ভালো হওয়ায় ফলন হয়েছে বাম্পার। নভেম্বর ডিসেম্বরে আবাদ শুরু হওয়ায় ফলন উঠবে এপ্রিল মেতে। তবে চলতি মৌসুমে মৌমাছি না থাকায় হাত দিয়েই পরাগায়ন করতে হচ্ছে। পরাগায়ন করে এই মৌমাছির চাহিদাটা পূরণ করি, তাতে দানাটা খুব ভালো হয়। হাত দিয়ে পরাগায়নটা করলে পুরো বীজটা পুষ্ট হবে। আল্লাহর আশীর্বাদে অনেক লাভবান হয়েছে। দানাটা পরাগায়ন করলে পরে এই মধুটা এই এক দানার থেকে আরেক দানায় যায়, বীজটা পুষ্টিকর হয়, বীজটা ভালো হয় এবং কাস্টমার দেখে পছন্দ হয়। ফরিদপুরে এখন নতুন একটা দর্শনীয় স্থান হয়ে গেছে এই ফুলের, পেঁয়াজের ফুলের এই জায়গাটা, তো এটাই দেখতে অনেক ভালো লাগতেছে। বাণিজ্যিকভাবে পেঁয়াজ বীজ উৎপাদন বাড়াতে সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। বিভিন্ন সময় কৃষকদের মাঝে আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের মাধ্যমে গ্রুপ মিটিং করা হচ্ছে এবং আশা করছি যে এবছর আমাদের যে আবহাওয়া অনুকূল এখন পর্যন্ত আছে, আমাদের যে লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে সক্ষম হব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর পেঁয়াজ বীজের বাণিজ্য হবে অন্তত 500 কোটি টাকা। সময় সংবাদ, ফরিদপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্যাস বিদ্যুৎ সুবিধার পরও ফাঁকা নরসিংদী বিসিক শিল্পনগরী। আওয়ামী সরকারের মদতপুষ্টরা প্লট পাওয়ায় বঞ্চিত প্রকৃত উদ্যোক্তা, গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। এবং রমজান ও গরমে লেবুর চাহিদা বেড়েছে কয়েক গুণ। মানিকগঞ্জের বাগানগুলোতে পাইকারদের ভিড়, মধ্যস্বত্বভোগীর দৌরাত্মে চড়া বাজার। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।